বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের গল্পটি পাঠিয়েছে বাংলাদেশের চুয়াডাঙ্গা থেকে আসিফ। আর এই ভুতুড়ে ঘটনাটি ঘটেছিল তার মেজ বোন রেবিনা খাতুন এর সাথে। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো রাতের বেলা কোনো গাছ থেকে ফল পেড়ে বা কুড়িয়ে খেয়েছো? আর সেই ফলের নাম কি ছিল? আমার মেজ বোন রেবিনা ও বড় বোন সাথী, তখন তারা দুইজন এক ঘরে থাকত। একদিন রাতের বেলা আমার মেজ বোন রেবিনার হঠাৎ ঘুম ভেঙে গেল এবং সে ওয়াশরুমে যেতে উদ্যত হলো। ওই সময় আমার বড় বোন সাথীও একটি টর্চ লাইট নিয়ে বাহির হলো। ওয়াশরুমটি ছিল আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, আর এই সময়টা রাতের বেলা হওয়ায় দুই বোন একসাথে ঘর থেকে বাহির হলো। আমাদের বাড়ির পাশে ছিল একটা পুকুর। এই পুকুরটিকে গ্রামের মানুষজন এড়িয়ে চলত, আর তার নাম দিয়েছিল কানা পুকুর। অনেক মানুষ এই পুকুরে গোসল করার সময় মারা গিয়েছে, বিশেষ করে ছোট বাচ্চারা। আরও একটি ব্যাপার ছিল এই পুকুরের, এখানে কোনো সময়ই পানি থাকে না। কেবলমাত্র বর্ষাকালে এই পুকুরে পানি জমত, আর ওই সময়ই বিভিন্ন মানুষ মারা যেত। বর্ষা বাদে অন্য সময় এখানে পানির ব্যবস্থা করলেও এই পুকুরের পানি দ্রুত শুকিয়ে যেত। আর এই জন্যই এলাকার স্থানীয় মানুষজন এর নাম দিয়েছিল কানা পুকুর বা ছিদ্রযুক্ত পুকুর। এই পুকুরের পাশেই ছিল আসিফদের একটি আমের বাগান। আর এই ভুতুড়ে ঘটনা যখন ঘটে তখন ছিল গ্রীষ্মকাল। আমবাগান পরিপূর্ণ ছিল পাকা আমে। ওই সময় প্রতিদিন সকালে আমবাগানে বিভিন্ন মানুষ এসে সেখানে পড়ে থাকা পাকা আম কুড়িয়ে নিয়ে যেত। ওয়াশরুম থেকে বাহির হতেই রেবিনা আপুর চোখ পড়ল ওই আমবাগানের দিকে। এবার তিনি কিছুটা অবাক হলেন। তার মনে হলো বাগানের মধ্যে কোনো এক মহিলা যেন আম কুড়াচ্ছে। আজকে রাতে যেহেতু বেশ কয়েকবার ঝোড়ো হাওয়া বয়েছিল, যার ফলে হয়তো বাগানের গাছ থেকে বেশ কিছু পাকা আম পড়েছে। এবার রেবিনা আপুর বেশ ইচ্ছা হলো কিছু আম কুড়িয়ে নিয়ে আসে। এবার সে সাথী আপুকে বলল, তুমি রাস্তায় লাইট ধরে থাকো, আমি বাগান থেকে কিছু আম কুড়িয়ে নিয়ে আসি। এই বলে সে ওই বাগানের দিকে রওনা দিল। ওই সময়টা ছিল ফজরের আজানের আগ মুহূর্ত। সেই সময়েও চারিপাশ বেশ অন্ধকার ছিল। বাগানে পৌঁছে ওই মহিলাকে দেখে রেবিনা আপুর মনে হলো ইনি তাদের প্রতিবেশী রুমা আন্টি। কিছু সময় খোঁজাখুঁজি করেও কোনো আম পেল না আপু। এবার সে ওই মহিলার উদ্দেশ্যে বলল, রুমা আন্টি, আমাকে কিছু আম দেও না, আমি একটা আমও পাচ্ছি না। এবার ওই মহিলা কোনো কথা না বলে আপুকে কেবলমাত্র ইশারায় তার কাছে আসতে বললেন। আপু ওই মহিলার দিকে এগোতেই মহিলাটিও বাগানের পাশের বিস্তীর্ণ মাঠের দিকে চলা শুরু করল, আর আপুও তার পিছু পিছু চলতে শুরু করল। এমন সময় ফজরের আজানের ধ্বনি শোনা গেল, আর সাথে সাথে আপুর সামনের মহিলাটি একেবারে অদৃশ্য হয়ে যেন বাতাসে মিশে গেল। আর এই দৃশ্য দেখা মাত্র আপু ওইখানেই অজ্ঞান হয়ে গেল। এদিকে মেজ আপুর অজ্ঞান হওয়ার দৃশ্য দূর থেকে দেখে দ্রুত সাথী আপু ঘরে যেয়ে বাবা ও মাকে ডেকে আনলেন। বাবা দ্রুত যেয়ে
রেবিনা আপুকে উদ্ধার করলেন। রেবিনা আপুর জ্ঞান ফিরতেই বাবা তাকে জিজ্ঞাসা করলেন, কিরে, কি হয়েছিল তোর? ওইভাবে হঠাৎ অজ্ঞান হয়ে গেলি? এবার রেবিনা আপু তার সাথে ঘটা সমস্ত কাহিনী জানালেন ও সেই সাথে রুমা আন্টির হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার কথা জানালেন। বাবা দ্রুত আমার বড় বোনকে ওই রুমা আন্টিকে ডাকতে পাঠালেন। তিনি ঘরে আসতেই বাবা তাকে জিজ্ঞাসা করলেন, কিরে রুমা, তুই কি কিছু আগে আমাদের আমের বাগানে গিয়েছিলি আর সেখানে আমার মেয়েকে ভয় দেখিয়েছিস? আমি না, কখনই না। আর এই ভোর রাতে আমি কেন একা ওই বাগানে যাব? রুমা আন্টির কথা শুনে সকলে বেশ চিন্তিত হলো। আমার বাবা ব্যাপারটা কিছু বুঝতে পারলেন। ওই দিনই রেবিনা আপুকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি সব কিছু শুনে বললেন, ওই সময় ফজরের আজানের কারণে মেয়েটি আজকে বেঁচে গেছে। অনেক খারাপ কিছু হতে পারত এই মেয়ের সাথে। সে ছিল কোনো ছলনাময়ী শয়তান আত্মা বা জিন। রাতের বেলা ওই সব পাকা ফলের বাগানে একা একা যেতে হয় না। সেখানে নানা ধরনের শয়তান আত্মা বা জিন ঘোরাফেরা করে। আমি এই মেয়েকে একটি তাবিজ দেব। আশা করি সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। এই সব শয়তান আত্মা বা জিন সম্পর্কে তখন আমার বোন রেবিনা কিছুই জানতো না। এই ঘটনার পর সে গ্রামের বয়স্ক মানুষদের কাছ থেকে এই সব শয়তান জিন সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এরপর থেকে রেবিনা আপু আর কোনোদিন ভোরবেলা ওই আম বাগানে যায়নি। এমনকি তিনি তার বান্ধবীদের রাতের বেলা ফলের বাগানে ফল কুড়াতে যেতে বারণ করতেন। তিনি সব সময় চেষ্টা করতেন তার সাথে ওই রাতে যা কিছু ঘটেছে তা যেন আর কারো সাথে না ঘটে।